মিস্টার রাদি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। প্লিজ আপনি আমার হাতটা ছেড়ে দিন, তা না হলে কিন্তু আমি আপনার বাবার কাছে সবকিছু বলে দিতে বাধ্য হব। বলে দাও তাহলে, আরও ভালো কথা। তাহলে আমাকে আর কষ্ট করে কাউকে কোনো কিছু জানাতে হবে না। এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। প্লিজ আপনি আমার হাতটা ছেড়ে দিন। আমি তো তোমার হাতটা ছেড়ে দেওয়ার জন্য হাতটা ধরিনি। তাহলে আমি কেন হাত ছেড়ে দেব? কারণ আপনি একজন পরপুরুষ, এবং একজন পরপুরুষ পরনারীর হাত ধরা গুনাহের কাজ। এই পৃথিবীতে এখনো পর্যন্ত যতজন স্বামী স্ত্রী হয়েছে তারা সবাই বিয়ের আগে পরপুরুষ আর পরনারী ছিল। আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আপনি আমার হাতটা ছেড়ে দিন আর আমাকে আমার কাজ করতে দিন। আমি তো হাতটা তখনই ছেড়ে দিব যখন কিনা তুমি আমার প্রস্তাবে রাজি হবে। একদম বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হোক, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আজ আমি তোমার মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনেই ছাড়বো। তা না হলে আমি তোমাকে ছাড়ছি না। এই বলে আরো শক্ত করে মাহির হাতটা চেপে ধরে আদি। আর তখনই বাহির কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন আদির আব্বু। তাদের দুজনকে এমন অবস্থায় দেখে আদির আব্বু কেবিন থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। তখনই পেছন থেকে মাহি বলতে থাকে, স্যার প্লিজ আপনি আমাকে বাঁচান। দেখুন আপনার ছেলে কি সব আবোল তাবোল কথা বলছে। মাহির এই কথা শুনে আদির আব্বু পিছন ফিরে তাকান আর তারপর বলতে থাকেন, কি ব্যাপার আদি, কি হয়েছে? মাহি এইসব কি বলছে? আর তুমি এইভাবে ওর হাত চেপে ধরে বসে আছো কেন? দেখো আব্বু, তুমি যখন সব কিছু দেখেই ফেলেছো তখন আমি আর কোনো কিছু লুকাতে চাই না। আমি মাহিকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। এমনকি আমার প্রস্তাবে রাজি হচ্ছে না। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আদির আব্বু আদির দুই গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিতে দেরি করলেন না। আর তারপরেই তিনি আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বু, তুমি শুধু শুধুই আমায় ভুল বুঝেছ। আমি কোনো খারাপ কাজ করিনি। আমি ওনাকে ভালোবাসি, আর সেটাই তো ওনাকে বলতে এসেছিলাম। আমি কোনো খারাপ কাজ করিনি। এত বড় একটা অন্যায় করেছো, তার উপর আবার মুখে মুখে কথা বলছো। তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। মাহি তোমার চাইতে 4 বছরের সিনিয়র। তো কি হয়েছে? সিনিয়র জুনিয়র কি একে অপরকে ভালোবাসতে পারে না? আর একটা কথা বললে আমি তোমাকে কাল থেকে অফিসে আসতে দেব না। আর এখন এই মুহূর্তে চুপচাপ এই কেবিন থেকে বের হয়ে চলে যাও। আব্বু, তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি ভালোবেসেছি একটা মানুষকে, সেখানে আমি কোনো অপরাধ করিনি, যার কারণে তুমি আমার সঙ্গে এরকম আচরণ করতে পারো। তুমি এক্ষুনি এখান থেকে যাবে, নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে? আব্বু অনেক বেশি রেগে গেছে। এটা বুঝতে পেরে আদি তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর এদিকে আদি চলে যাওয়ার পর আদির আব্বু মাহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই এম সো সরি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমার ছেলেটাকে প্রপার মানুষ করে তুলতে পারিনি, তাই হয়তো তোমার সঙ্গে এমন আচরণ করেছে। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। আপনি একটা কাজ করবেন, বাসায় গিয়ে আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, সে আমি বলবো, কিন্তু তুমি এই ব্যাপারে মন খারাপ করে থেকো না। এই বলে আদির আব্বু মাহির কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে আদির আব্বু নিজের কেবিনে আসা মাত্রই আদি তার আব্বুর সঙ্গে কথা বলতে আসে আর বলতে থাকে, আব্বু, তুমি মাহির সামনে আমার সঙ্গে এরকম আচরণ কেন করলে? সে একদম ঠিক করেছি। আর তুমি যদি নেক্সট টাইম কখনো এমন কাজ করার চিন্তাও করো, তাহলে তোমাকে অফিস থেকে বের করে দিতে আমি 2বারও চিন্তা করব না। আব্বু, চিন্তা করব না। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছো। তুমি যদি আমার অফিসে এসে আমার মান সম্মানের 12টা বাজিয়ে দাও, তাহলে আমি তোমাকে কিভাবে এখানে থাকতে দেব? অফিসটা আমার ভালোবাসার একটা প্রতিষ্ঠান। এখানে কোনোভাবেই আমরা কিংবা আমার ফ্যামিলির কোনো বদনাম হোক। আদি তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর মনে হলে আর মনে মনে ভাবতে লাগলো, জুনিয়র হয়ে কি সিনিয়র একটা মেয়েকে ভালোবাসা সত্যি অপরাধ? এই কথাটাই নিজের কেবিনে বসে বসে চিন্তা করতে থাকে আদি। আর তখনই মনে পড়ে যায় এই অফিসে আসার প্রথম দিনের কথা, যেদিন আগেই প্রথমবার মাহির প্রেমে পড়েছিল। আজ থেকে 3 মাস আগের ঘটনা। আদি পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে সবেমাত্র বাংলাদেশে এসেছে 1 সপ্তাহ হলো। এরই মধ্যেই সেদিন বিকেলবেলা অফিস শেষ করে আদির আব্বু আদিকে নিজের রুমে ডেকে নিলেন। আর তারপর বলতে লাগলেন, আদি, পড়াশোনাটা শেষ, তাই এখন বসে থেকে সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। তুমি আগামীকাল থেকে অফিস জয়েন করো। কিন্তু আব্বু, আমি তো এখনই
অফিসে দেখাশোনা করতে যেতে চাই না। আমি কিছুদিন নিজেকে সময় দিতে চাই। করো, সারা জীবন পড়ে আছে নিজেকে সময় দেওয়ার জন্য, কিন্তু এখন আমি একা একা অফিস সামলাতে পারছি না, আমার খুব চাপ হয়ে যাচ্ছে। তাই আমি ঠিক করেছি তুমি আগামীকাল থেকে অফিস। এই কথা শুনে আদি আর অমত করল না, কারণ তারও ইদানিং বাসায় বসে থাকতে আর ভালো লাগছে না। তাই অফিসে গেলে আর যাই হোক সময়টা ঠিক মতো কেটে যাবে। এই চিন্তা করে পরের দিন সকালবেলা 8টার দিকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নাস্তা করা অফিসে যাওয়ার জন্য তৈরি হয় নাই। তারপর বাবাও তাকে নিয়ে অফিসে চলে গেল। আদি অফিসে আসবে এই ব্যাপারটা অফিসের সকল স্টাফরা আগে থেকেই জানতো। তাই তারা সবাই মিলে তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সবাই ফুলের তোড়া নিয়ে আদিকে বরণ করার জন্য তৈরি হয়ে বসেছিল। আদি আর তার বাবা সকাল 9টার সময় অফিসের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আর তখনই একে একে অফিসের সকল স্টাফ আদিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিতে থাকে। সব শেষে আসে মাহির পালা। মাহি সবার শেষে একটা ফুলের তোড়া মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আদি যেই না মাহির সামনে গিয়ে দাঁড়ালো, তখনই মাহি ফুলের মালাটা আদির দিকে এগিয়ে দিল। কিন্তু ঠিক তখনই আদির চোখ পড়ল মায়ের চোখ দুটোর উপর। আহ, কি মায়াবী সেই চোখ! সারা শরীর বোরকা দিয়ে আবৃত, চেহারাটাও মেকআপ দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু তার চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। আগে যেন প্রথম দেখাতেই এই চোখ দুটোর প্রেমে পড়ে গেছে। আদি অবাক দৃষ্টিতে মাহির চোখ দুটোর দিকে তাকিয়ে আছে। তখনই আদির আব্বু পিছন থেকে বলতে থাকে, রং, তাহলে তুমি এইভাবে না আব্বু, সব ঠিক আছে। হা করে তাকিয়ে আছো কেন? মেয়েটা কখন থেকে ফুলের মালা তোমার দিকে ধরে আছে, মেয়েটা তো হাত ব্যথা করবে, এটা নিয়ে নিলেই তো পারো। মাহি, ও হ্যাঁ, না মানে আসলে আব্বু, আমি ভুলেই গেছিলাম যে কেউ একজন আমার দিকে ফুলের মালা ধরে আছে। এই বলে আদি নিজের মাথাটা নিচু করলো। আর তখনই মাহি ফুলের মালাটা আদির গলায় পরিয়ে দিল। তারপর আদির আব্বু আদিকে নিয়ে নিজের কেবিনে চলে গেলেন। আর সেই সঙ্গে মাহিকেও নিজের সঙ্গে ডেকে নিলেন। কেবিনের ভেতর প্রবেশ করে আদির আব্বু মাহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাহি, এ হলো আমার ছেলে আদি। এখন থেকে আদি এই অফিসের দেখাশোনা করবে। আমি আশা করব তুমি সব ব্যাপারে ওকে সহযোগিতা করবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার ছেলে তো আমার ছোট ভাইয়ের মতোই। আমি যে কোনো ব্যাপারে তাকে সহযোগিতা করব, আপনার চিন্তার কোনো কারণ নেই। মাহির মুখ থেকে ছোট ভাইয়ের মতো কথাটা শুনে আদির মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। এটা আদির আব্বু লক্ষ্য করলেন। আর তারপর তিনি আদিকে বলতে লাগলেন, কি ব্যাপার আদি, কি হয়েছে? তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? আচ্ছা, আব্বু, এটা অফিস, এখানে সবাই চাকরি করতে এসেছে। আমি এখানে বস হয়ে এসেছি, তাই কেউ যেন আমাকে নিজের ভাইয়ের মতো মনে না করে। আই এম সো সরি, আপনি প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আসলে আপনি তো আমার থেকে ছোট হবেন, তাই ভাইয়ের মতো বলে ফেলেছিলাম। ইটস ওকে, তবে নেক্সট টাইম থেকে আর কখনো আমাকে এসব কথা বলবেন না। আমি এখানে কাজ করতে এসেছি, কারোর সঙ্গে সম্পর্ক পাতাতে নয়। আচ্ছা বাবা, ঠিক আছে, মেয়েটা না হয় বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে, তার জন্য কি তোমাকে এতগুলো কথা বলতে হবে নাকি? মাহি, আচ্ছা ঠিক আছে, এই যে আমি আমার মুখ বন্ধ করলাম, আর কোনো কথাই বলবো না। তোমাকে তো আগেই বলেছিলাম আমার পাশের কেবিনটা তাদের জন্য গুছিয়ে রাখবে। তুমি কি সবকিছু ঠিক করে রেখেছো? ঠিক। হ্যাঁ স্যার, আপনি আমাকে কোনো একটা কাজ করতে দিয়েছেন, আর আমি সেটা দায়িত্ব সহকারে করব না এরকমটা তো হতে পারে না নাকি? আমি সব কিছু সুন্দর মতো গুছিয়ে রেখেছি। রেখেছো? ঠিক আছে, যাও তাহলে আদিকে তার কেবিনে পৌঁছে যাও। তারপর একবার আমার কেবিনে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। ছোট স্যার, আপনি আসুন আমার সঙ্গে। এই বলে মাহি আদির আব্বুর কেবিন থেকে বের হলো। আদিও তখন মাহির পিছন পিছন থেকে বের হয়। পাশে একটা কেবিনের দরজার সামনে এসে মাহি আদিকে বলতে থাকে, স্যার, এইটাই আপনার কেবিন, এখন থেকে আপনি এখানেই বসবেন। দরজার বাইরে না, ভিতরে। ও আই এম সো সরি, প্লিজ ভেতরে আসুন। এই বলে মাহি কেবিনের দরজাটা খুলে দিল। আর তারপর আদিকে রুমের ভিতর প্রবেশ করতে বলল। আদি কেবিনের ভিতরে প্রবেশ করে চারপাশটা একটু সুন্দর করে দেখে নিল। আর তারপর মাহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুন্দর মানুষের হাতের ছোঁয়াতে সব কিছু সুন্দর হয়ে ওঠে। মানে স্যার, আপনি কি বলতে চাইছেন? কেবিনটা আপনার পছন্দ হয়নি? কোনো কিছু আপডেট করতে হবে? বোঝা ভালো, তবে বেশি বোঝা ভালো নয়। আমি তো বললাম আপনি টেবিলটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা স্যার, কিন্তু আমি তো আপনার কথা শুনে ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম হয়তো আমার ডেকোরেট আপনার পছন্দ হয়নি। এমন সুন্দরীর হাতের ছোঁয়ায় যে কোনো অসুন্দর জিনিসও সুন্দর হয়ে ওঠে, আর তার হাতের ছোঁয়া পেয়ে এত সুন্দর একটা কেবিন, এটা আরও সুন্দর না হয়ে পারে নাকি? আচ্ছা, সব ঠিক আছে, তাহলে এখন আমি আসি।
আমাকে ওনার সঙ্গে আবার দেখা করতে বলেছে। এই বলে মাহি কেবিন থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে আদি মাহির হাতটা ধরে ফেলে আর তারপর বলতে থাকে, উফ সুইটার, এত তাড়া কিসের তোমার? আরে এটা আপনি কি করছেন? আপনি আমার হাত ধরলেন কেন? তোমার চেহারাটা একবার দেখবো। আরে কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কখনোই আমার মেকআপ খুলবো না, প্লিজ আপনি আমার হাতটা ছেড়ে দিন। এই বলে মাহি আদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কোনো রকমে সেখান থেকে চলে গেল। যেখান থেকে বের হয়ে মাহি সোজা আদির আব্বুর কেবিনে চলে আসলো। মাহি আদির আব্বুর কেবিনে আসতেই আদির আব্বু মাহিকে বলতে লাগলো, ছেলেটা একটু ছেলে মানুষের স্বভাবে। ও কিছু বললে তুমি প্লিজ কিছু মনে করো না। সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, বাইরে সময় নষ্ট করতে না দিয়ে অফিসে নিয়ে এলাম, তাই তোমাকে এত করে বলা। তুমি প্লিজ ওকে সব কিছু বুঝিয়ে দিও। মাহি, হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বুঝিয়ে দেব। আমি আগামী কয়েক মাস একটু বাইরে থাকবো। এই কয়েকদিন আদি অফিসে থাকবে। তোমরা দুইজনে সবটা সামলাতে পারবে না? আমাদের হ্যাঁ স্যার, অবশ্যই, কেন পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুজনে খুব ভালোভাবেই সবটা হ্যান্ডেল করতে পারবো। আমাদের উপর আমার ভরসা না থাকলেও তোমার উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। তুমি সব কিছু সামলাতে পারবে, কারণ তুমি সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ একজন মেয়ে মানুষ। স্যার ওইসব কোনো কিছুই, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা সবসময় রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি যে তোমাকে কালকে ফাইলগুলো দিয়েছিলাম, ওইগুলোর কাজ কি কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? হ্যাঁ স্যার, ওই ফাইলগুলোর কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। আমি তো কালকেই সব কমপ্লিট করে রেখেছি। আপনি অফিস থেকে বের হয়ে গিয়েছেন, তাই আর আপনাকে দেখানো হয়নি। আপনি তো অপেক্ষা করুন, আমি এক্ষুনি ফাইলগুলো নিয়ে আসছি। এই কথা বলে মাহি আদির আব্বুর কেবিন থেকে বের হয়ে চলে গেল। নিজের কেবিন থেকে গতকালকের ফাইলগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আদির আব্বুর কেবিনে প্রবেশ করে আর আদির আব্বুকে উদ্দেশ্য করে বলতে থাকে, স্যার এখানে সবগুলো ফাইল রাখা আছে। যদিও আমি এগুলো চেক করে তারপরে দিয়েছি, কিন্তু তারপরও আপনি একবার চেক করে নেবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। আর আপনি যদি এটা চেক না করেই শিপমেন্ট করেন, তাহলে হয়তো কোনো রকম ভুল থেকে যেতে পারে আর আপনার বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আছে, সেটার কোনো প্রয়োজন নেই। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তুমি কোনো ভুল কাজ করতেই পারো না। তুমি যখন কাজটা করেছো তখন সেটা 100% সঠিক। এরপর মাহি আদির আব্বুর সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলে, তারপর নিজের কেবিনে চলে আসে আর কাজ করতে থাকে। এদিকে সময় পেরেছিল, দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। মাহি নিজের কেবিনে বসে লাঞ্চ করছিল আর তখনই আদি মাহির কেবিনে প্রবেশ করে আর মাহিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার মিস মাহি, আপনার বস এখনো লাঞ্চ করেনি আর আপনি লাঞ্চ করে নিচ্ছেন? এই অসময়ে নিজের কেবিনে একজন অপ্রত্যাশিত মানুষের গলার আওয়াজ শুনে মাহি অনেকটাই বিচলিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করে নিজের নিকাবটা ঠিক করে নেয়। তারপর পিছন ফিরে বলতে থাকে, না মানে আসলে স্যার, আমি তো দুপুরের খাবার বাসা থেকে নিয়ে আসি, আর এখানে অন্যান্য স্টাফ যারা আছে সবাই ক্যান্টিন থেকে খাবার খায়। তাছাড়া বড় স্যার তো বাইরে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিয়ে আসে। কিন্তু আমি বাইরের খাবার খেতে পারি না, বাইরের খাবার খাওয়াতে অভ্যস্ত নেই। আপনি যে খাবারটা নিয়ে এসেছেন ওখান থেকে কিছুটা খাবার আমায় দিন, আমার ক্ষুধা পেয়েছে, খাবো। কিন্তু স্যার, আমি তো এখানে শুধু আমার জন্যই খাবার নিয়ে এসেছি, আর আমি অর্ধেকটার বেশি খাবার খেয়েও ফেলেছি। এখন এটো খাবার কি আপনাকে দেওয়া যাবে, সেটা আপনিই বলেন। মিস মাহি, আপনি এত কথা কেন বলছেন? আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটাই করেন। মাহি তখন আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের খাবারটা আদির হাতে তুলে দিল। আর আদি তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খেতে লাগলো আর বলতে লাগলো, বাহ মিস মাহি, আপনি দেখতে যেমন সুন্দরী তেমনি আপনার হাতের রান্নাও অসাধারণ। খাবারটা অনেক টেস্টি হয়েছে। আগামীকাল থেকে প্রতিদিন আপনি আমার জন্য দুপুরের খাবার নিয়ে আসবেন। আমি আপনার থেকে দুপুরের খাবার খাবো। কিন্তু স্যার, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি মাস শেষে সেটার জন্য আমার কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নেবেন, কিন্তু তারপরেও এখন থেকে প্রতিদিন আপনি আমার জন্য দুপুরের খাবারটা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। এদিকে আদি মাহির কেবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা শেষ করলো। তারপর হাত ধুয়ে মাহিকে বলল, আপনি কিন্তু কাল থেকে সত্যি সত্যি আমার জন্য খাবার নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। মিস মাহি, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি আমার বস, অবশ্যই আপনি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারেন, তবে সেটা আপনার লিমিটের মধ্যে।
আপনি আপনার লিমিটের বাইরে কোনো প্রশ্ন করতে আসবেন না আশা করি। আপনি কি বিবাহিত? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন না করলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমি আমার ব্যক্তিত্বের বাইরে কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চাই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজেই খুঁজে নেব। এই বলে আদি মাহির কেবিন থেকে বের হয়ে চলে আসে। আর এর পরের দিন আব্বু অফিসের কাছে লন্ডন চলে যায়। তখন থেকে আদি মাহির প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ে। অফিসের কাজ ফেলে রেখে মাহির কেবিনে গিয়ে মাহির সামনে বসে থাকতো। যদিও এতে মাহি অনেক বিরক্ত হতো, আর আদি বারবার বলতো তার কেবিন থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু আদি মাহির কোনো কথাই শুনতো না। মাহি যখন তাকে নিজের রুম থেকে বের হয়ে চলে যেতে বলতো, তখনই আদি মাহিকে বলতো, আমি তোমার চোখের সামনে থেকে চলে গেলে আমার ভালো লাগে না। আমি যতক্ষণ তোমার সামনে বসে থাকি মনে হয় আমার দেহে প্রাণ আছে। দেখুন স্যার, এগুলো পাগলামি ছাড়া আর কিছুই না। আমি আপনার চাইতে বয়সে বড়। আমাকে আমার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলুন। কেন? এটা কোন হাদিসে লেখা আছে বয়সে বড় হলেই তাকে কেউ ভালোবাসতে পারবে না? ভালোবাসা একপাক্ষিক হয় না। ভালোবাসা হতে হলে দুজনকে এক হতে হয়, আর সেটা আমি কখনোই হব না। কেন হবে না সেটা তো বলো। কিসের কমতি আছে আমার? আমি দেখতে খারাপ, অশিক্ষিত, মূর্খ, গাইয়া নাকি? আমার বাবার টাকা পয়সার অভাব আছে? সেরকম কোনো ব্যাপার না। আমি এসব ব্যাপারে নিজেকে জড়াতে চাই না, ব্যাস এইটুকুই। তারপর আর কোনো কিছুই বলতে চাই না। আমি আপনার সেই কথা শুনতে রাজি নই। আমি আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আপনার দুইটি চোখের প্রেমে পড়ে গেছি। আপনাকে আমার চাই চাই, কারণ আপনার এই মায়াবী চোখ দুইটা বারবার আমাকে আপনার দিকে আকর্ষণ করে। যদি আপনার এরকমটাই মনে হয়, তাহলে আমি আপনাদের কোম্পানি থেকে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হব। সেরকমটা করেও কোনো লাভ হবে না, কারণ আমার চোখে একবার যে জিনিসটা ভালো লেগে যায় সে জিনিসটাকে আমি যেভাবেই হোক আমার করে নেই। আর তুমি যদি আমার চোখের সামনে থেকে আড়ালো হয়ে যাও, তারপর তোমাকে আমি যেভাবেই পারি আমার করে নেবই। আমি স্বেচ্ছায় তোমাকে পেতে চাই, তুমি রাজি হয়ে যাও। আমাকে জোর করতে বাধ্য করো না। শোনেন, আপনাকে একটা কথা বলি। জোর করে সব কিছু পাওয়া গেলেও কখনো ভালোবাসা পাওয়া যায় না। তাই আমি খুব খুশি হব আমার পিছু নেওয়া ছেড়ে দিলে। এই কথা বলে মাহি কেবিন থেকে বের হয়ে বাইরে চলে যায়। এভাবেই চলতে থাকে সময়টা। এদিকে আদি তখন প্রায় প্রতিদিনই মাহির পিছনে তো, আর মাহির পিছন পিছন তার গাড়ি পর্যন্ত চলে আসতো, যেটা মাহি একদমই সহ্য করতে পারতো না। এই জন্যই সে প্রায় সময়ই আদিকে বলতো, দেখুন, আপনি যা করছেন তা কিন্তু সম্পূর্ণই ভুল। আমি আপনাকে আরও একবার বলছি, আপনি আমার পিছু নেওয়া ছেড়ে দিন। আমি এই সব কিছু আর মেনে নিতে পারছি না। তাহলে আমাকে মেনে নাও, তাহলে এটা সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনি কি পাগল? আপনি সহজ কথা বুঝতে পারেন না? আপনাকে আমি কতবার বললাম এই সম্পর্ক মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। আপনার এই আবদার আমি কোনোদিনই রক্ষা করতে পারবো না। তারপরেও কেন আপনার গান দিয়ে এই সহজ কথাটা ঢুকে না? ঢুকবে না তার কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। একবার কাউকে ভালোবেসে ফেলে তাকে মন থেকে কখনোই মুছে ফেলা যায় না। আমি কিন্তু এবার সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি আপনার আব্বুর কাছে সবকিছু বলে দিব। দাও, তাতে আমার কোনো সমস্যা নেই। এই বলে তাড়াতাড়ি দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। আর এদিকে সেদিনে ওদের বাবা দেশের বাইরে কাজকর্ম শেষ করে বাংলাদেশে ফিরে আসে। বাসায় না গিয়ে তিনি সোজা অফিসে চলে আসেন অফিসের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আর এসে যা দেখলো তা তো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। এদিকে আদিও হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে নয়, কারণ মন থেকে একবার কাউকে ভালোবাসলে তাকে এত সহজে ভুলে যাওয়া যায় না। আদির ক্ষেত্রেও হয়তো সেরকমটাই হবে। আর সেটা দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সেদিন রাতে বাসায় এসে আদি তার আম্মুকে বলে, আম্মু, আমি বিয়ে করব। ঠিক আছে, তোর আব্বু বাড়িতে আসুক, আমি তোর আব্বুর সঙ্গে কথা বলবো। আম্মু, আমি একটা মেয়েকে পছন্দ করি আর ওই মেয়েটাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, সেই নামেই বুঝলাম, কিন্তু আমি তো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তোর আব্বু বাড়িতে আসুক, তোর আব্বুর সঙ্গে কথা বলি, তারপর না হয় তোর আব্বু নিজেই গিয়ে ওই মেয়ে এবং মেয়ের ফ্যামিলির সঙ্গে কথা বলে আসবে। আম্মু, আব্বু ওই মেয়ের সম্পর্কে সব কিছুই জানে, কিন্তু আব্বু আমাকে না করে দিয়েছে ওই মেয়ের সঙ্গে মেলামেশা করতে আর কথা বলতে। তোর আব্বু যখন ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করতে না করেছে, তাহলে তুই কেন ওই মেয়েটাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়েছিস? তুই জানিস না তোর আব্বু প্রচণ্ড রাগী। তাতে আমার কিছুই যায় আসে না, কারণ মেয়েটাকে আমি ভালোবাসি। আর তোমাদের জন্য আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোর আব্বু বাড়িতে আসুক, আমি তোর আব্বুর সঙ্গে কথা বলি। তোর আব্বুকে বুঝিয়ে বলবো, যদি তোর আব্বু রাজি হয়ে যায় তাহলে তো ভালোই হবে। আব্বু রাজি হবে কি হবে না সেটা আব্বুর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ওই মেয়েটাকে ভালোবাসি আর ওই মেয়েটাকে বিয়ে করব। যদি ওই মেয়েটাকে আমি বিয়ে করতে না পারি তাহলে জীবনে কোনো দিনও আমার জীবনে কোনো মেয়ে মানুষ আসবে না, এটা আমি তোমাদের বলে দিলাম। এই কথা বলতে বলতে আদি নিজের রুমে চলে গেল। এদিকে সেদিন সন্ধ্যাবেলা আদির আব্বু যখন অফিস করে বাড়িতে আসলেন, তখনই আদির আম্মু আদির আব্বুর সামনে গিয়ে দাঁড়ায় আর তারপর বলে, আমি তোমার সঙ্গে একটু আদির ব্যাপারে কথা বলতে চাই। ঠিক হয়েছে, বলো কি। তোমার ছেলে নাকি একটা মেয়েকে পছন্দ করে আর সেই মেয়েটাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি ওকে নিষেধ করছো কেন? বলো কি বলবে। ও আচ্ছা, এই খবর তোমার পর্যন্ত চলে এসেছে তাহলে? আমি নিশ্চিত তোমার ছেলেটাই বলেছে। কেন আমি নিষেধ করেছি? তাহলে আর তুমি আমাকে। মানে আমি কিছু বুঝতে পারছি না। তোমরা বাবা ছেলে কি সব ঠেলাঠেলি শুরু করছো? কেউ একজন তো আমাকে খুলে বলো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি। তোমার ছেলে যে মেয়েটাকে পছন্দ করে, ওই মেয়েটা আর কেউ নয়, আমার অফিসের দেখো, ভালোবাসার ক্ষেত্রে ধনী গরিব কোনো ব্যাপার নয়। হতে পারে মেয়েটা তোমার অফিসে চাকরি করে, কিন্তু তোমার ছেলে মেয়েটাকে ভালোবাসতেই পারে। ভালোবাসা কোনো অপরাধ নয়। অ্যাসিস্ট্যান্ট মাহি। আমি টাকা পয়সা দিয়ে মানুষ বিচার করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার কাছে সবাই সমান। কিন্তু কথা হলো, মেয়েটা তোমার ছেলের চাইতে বয়সে অনেক বড়। মানে আমি কিছু বুঝতে পারছি না। আমার ছেলের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, যে সে নিজের চাইতে বয়সে বড় একটা মেয়েকে পছন্দ করতে যাবে কিংবা ভালোবাসতে যাবে? তুমি আমার কথা বিশ্বাস করবে না। তুমি তোমার নিজের ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো, মেয়েটা তার চাইতে বয়সে বড় না ছোট। ওয়ালাইকুম আসসালাম। আদির আম্মু তখন আদির আব্বুকে আর কোনো কথা না বলে সোজা আদির কাছে চলে গেল আর তারপর আদিকে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার আদি, তোমার আব্বু এসব কি বলছে? মেয়েটা নাকি তোমার চাইতে বয়সে অনেক বড়। হ্যাঁ তো কি হয়েছে, ভালোবাসা করতে বয়স কোনো ম্যাটার করে না। তাছাড়া সংসার তোমরা করবে না, সংসার আমি করব। মেয়েটা যত বয়সী হোক না কেন, তার যদি আগে আরও 2-4টা বিয়ে হয়ে থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই। ছি ছি ছি, তুমি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো? একে তো মেয়েটা তোমার চাইতে বড়, বয়সে বড়, দ্বিতীয়ত মেয়েটা তোমাকে কোনো পাত্তা দেয় না। তারপরও কেন তুমি এরকম করছো? প্লিজ, যা কিছু ভেবেছো সব কিছু ভুলে যাও। রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, আমি মেয়েটাকেও সরাসরি বলে দিয়েছি। মেয়েটা যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে তাকে যেভাবেই রাজি করাতে হয় আমি সেভাবেই রাজি করাবো। তার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এই বলে আদির আম্মু সেখান থেকে চলে গেল। কারণ তিনি খুব ভালোভাবেই বুঝতে পারলেন আদিকে যত যাই কিছু বলা হোক না কেন, কোনো কিছুই বোঝানো যাবে না। তারা যেতে বরং এটাই ভালো, তাকে একটু সময় দেওয়া হোক। সে যদি নিজের ভুলটা বুঝতে পারে। সেদিন রাত্রেই আদির আব্বু আদিকে জানিয়ে দিল আদি যেন পরের দিন থেকে আর অফিসে না যায়। আদিও তার আব্বুকে কোনো কথাই বলল না। এদিকে পরের দিন সকালবেলা অফিসে আসতেই মাহি আদির আব্বুর সঙ্গে কথা বলতে আসে আর তারপর বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভেতরে আসতে পারি? আপনার সঙ্গে একটু কথা ছিল। সালাম। হ্যাঁ আসো, বলো কি বলবে। সেটার কোনো তার আসলে আমি অন্য একটা জায়গায় আমার চাকরির জন্য কথা বলেছি। তারা আমাকে চাকরি দিতে রাজি হয়েছে, তাই আমি আর আপনার অফিসে চাকরি করব না। প্রয়োজন নেই। আদি আজ থেকে অফিসে আসবে না, তুমি নিশ্চিন্তে অফিসের কাজ করতে পারবে। মাহি। না স্যার, সেরকম কোনো ব্যাপার না। আসলে ওই অফিসটা আমার বাসা থেকে কাছে, এটাই সিদ্ধান্ত নিয়েছি, ওখানে থেকেই চাকরি করব। তুমি এইভাবে হুটহাট করে চাকরি ছেড়ে দিতে পারো না। এখন আমি তোমার জায়গায় হঠাৎ করে কাউকে বসাতে পারবো না। এই অফিসের সব খুঁটিনাটি ব্যাপার তোমার নখ দর্পণে থাকে। একজন নতুন মানুষ আসলে সে এই বিষয়ে এত সহজে বুঝতে পারবে না। আমি প্রয়োজন হলে তোমার স্যালারি বাড়িয়ে দেব। না স্যার, সেরকম কোনো ব্যাপার না। আমি আসলে চাকরিটা করতে চাইছি না। না মাহি, আমি তোমার এই ব্যাপারটা মেনে নিতে পারলাম না। আমি তোমার চাকরি থেকে রিজাইন করাতে পারছি না।
তোমাকে এখানেই চাকরি করতে হবে। তার জন্য তোমার যত সুযোগ সুবিধা প্রয়োজন আমি দেব সব কিছু। এটা আমি কাল থেকে অফিসে আসার সময় তোমাকে আমার গাড়িতে করে অফিসে নিয়ে আসব। তাতেও যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমি তোমার জন্য একটা গাড়ি বুক করে রাখবো, সেটা তোমার অফিসে যাওয়া আসার কাজে ব্যবহার করবে। এবং এই মাস থেকেই তোমার তারপর আরো অনেক রিকোয়েস্ট করে আদির আব্বু মাহিকে এই অফিসে চাকরি করতে বলতে লাগলেন। তাই মাহি আর কথাটা ফেলতে পারলো না। অবশেষে মাহিকে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হলো। তাই পরের দিন থেকে যত নিয়মে মাহি অফিসের কাজ করতে শুরু করলো। এদিকে আদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাহির বাসার সামনে চলে যেত। মাহি তখনই বাসা থেকে বের হতো, তার সামনে গিয়ে দাঁড়াতো আর বলতো, প্লিজ মাহি, তুমি আমাকে মেনে নাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। দেখুন, আমি আপনাদের দুজনের জ্বালাতন একদম সহ্য করতে পারছি না। এইদিকে আপনার আব্বু, অন্যদিকে আপনি। আপনারা যদি আমাকে এভাবে জ্বালাতন করতে থাকেন তাহলে হয়তো আমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে বাধ্য হব। এখন আপনারাই বলুন আপনাদের জন্য কোনটা ভালো হবে। আমার জন্য কোনোটাই ভালো হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আর থাকতে পারবো না। এই পৃথিবীর বিনিময়ে হলেও তোমাকে আমার চাই চাই। তুমি পৃথিবীতে যেই প্রান্তে যাও না কেন, আমি তোমার কাছে ঠিক পৌঁছে যাব। বারবার তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো। যতদিন পর্যন্ত তুমি আমার ভালোবাসা মেনে না নিবে, ততদিন পর্যন্ত আমার এইসব পাগলামো চলতেই থাকবে। এই কথাগুলো প্রতিদিনই আদি মাহির সামনে এসে দাঁড়িয়ে বলতো। আর মাহি এই কথাগুলো শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে গেছিল। সে আর এসব সহ্য করতে পারছিল না। মনে মনে ঠিক করে রেখেছিল কোনো এক রাতে সে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে গেলে আদি কিংবা তার বাবা কারোরই সম্মুখীন হতে হবে না মাহিকে। কিন্তু কপালের লিখন হয়তো অন্যটা ছিল। সেদিন অফিস শেষ করে বিকেল 5টার দিকে বাসায় আসতে যাবে, তখনই হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যার ফলস্বরূপ মাহি মাথায় প্রচন্ড আঘাত পায়। আদি খবরটা শোনা মাত্রই হসপিটালে ছুটে গেল। সে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে কান্না করছিল। তখনই আদির আব্বু তার কাঁধে হাত রেখে বলতে থাকে, এভাবে কান্না করিস না, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন মাহিকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেয়, তার যেন বড় কোনো ক্ষতি না হয়। আব্বু, কি থেকে কি হয়ে গেল? আমার মাহির যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। মাহিকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। ক্ষতি না হয় তুই চিন্তা করিস না, আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি, ডক্টর নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন, বাকিটা আল্লাহর উপর। এখন যা, হাসপাতালের নামাজ রুমে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড় আর আল্লাহর কাছে বল আল্লাহ যেন মাহিকে স্বাভাবিক করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। কি অবস্থা? কথাটা শোনা মাত্রই আর এক মুহূর্তও দেরি না করে আদি হসপিটালের নামাজের রুমে চলে গেল। অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়ল। তারপর অনেকক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করে মাহির জন্য দোয়া চাইল। দীর্ঘ 3 ঘন্টা অপারেশনের পর ঢাকার ওটি থেকে বের হয়ে আসে ডাক্তার। মাহির মাথায় প্রচণ্ডভাবে আঘাত লেগেছে। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর ডাক্তারকে দেখা মাত্রই আদির আব্বু দৌড়ে ডাক্তারের কাছে চলে গেল আর তারপর বলতে লাগলো, কি অবস্থা ডাক্তার? পেশেন্ট এখন কেমন আছে? নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। তবে মাথায় খুব খারাপভাবে আঘাত লেগেছে, প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। আমার মনে হয় রোগী তার 70% স্মৃতি ভুলে যাবে। এখন কেমন আছে? এসব আপনি কি? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। বাই দ্য ওয়ে, রোগীকে আগামী 1 সপ্তাহে অবজারভেশনে রাখতে হবে। আর হ্যাঁ, এখন কিন্তু আপনারা কেউ রোগীর সঙ্গে দেখা করতে পারবেন না, কারণ রোগীর জ্ঞান ফিরে আসতে 24 ঘন্টার বেশি সময় লাগতে পারে। আছেন ডাক্তার? আচ্ছা ঠিক আছে, কিন্তু ডাক্তার আপনি একটা বিষয় একটু খেয়াল রাখবেন যেন রোগী তার অতীত। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। তখনই আদি তার আব্বুর কাছে আসে আর তার আব্বুর কাছ থেকে সবকিছু শুনে তখন আদির আব্বু আদিকে বলতে থাকে, চলো এখন বাসায় যাওয়া যাক। ডাক্তার, এখন কাউকে মাহির সঙ্গে দেখা করতে দিবেন না। তাছাড়া আমি ওর বাড়ির লোককে ফোন করে ব্যাপারটা জানিয়েছি, ওর আম্মু এখানে আসছে। ঠিক আছে, তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। আমি এখানে মাহির কাছেই থাকবো যতক্ষণ পর্যন্ত এবং যতদিন পর্যন্ত মাহি সম্পূর্ণ সুস্থ না হয়। আমি এখান থেকে এক পাও নড়ব না। আদির আব্বু তাকে অনেক রিকোয়েস্ট করে বলার পরেও আদি তার আব্বুর কোনো কথাই শুনল না। সে সেখানেই রয়ে গেল। আদিকে বাসায় নিতে না পেরে তার বাবা বাধ্য হয়ে বাসায় চলে গেল। বাসায় প্রবেশ করা মাত্রই আদির আম্মু আদির আব্বুকে বলতে থাকে, কি ব্যাপার আদি, কোথায়? তাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন তুলছো না।
আসছে। মাহি অ্যাক্সিডেন্ট করেছে, আদি হাসপাতাল। এরপর আদির আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদির আব্বু সোজা নিজের রুমে চলে গেলেন। এরপর দেখতে দেখতে একটা দিন কেটে গেল, কিন্তু এখনো মাহির জ্ঞান ফিরে আসলো না। আদি একদম পাগল প্রায় অবস্থা। সে বারবার ডক্টরের কাছে যাচ্ছে আর জিজ্ঞাসা করছে এখনো কেন মাহির জ্ঞান ফিরে আসছে না। ডক্টর তখন তাকে বলতে লাগলো, দেখুন, এত উত্তেজিত হবেন না, তাতে কোনো লাভ হবে না। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, জ্ঞান ফিরতে সময় লাগবে। আরে আপনি তো বলেছিলেন 24 ঘন্টা লাগবে জ্ঞান ফিরতে, এখানে 26 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও মাহির জ্ঞান ফিরে আসছে না কেন? দেখো না তো, উত্তেজিত হলে কোনো লাভ হবে না, সেটা তো আমি আপনাকে বললাম। প্লিজ আপনারা সবাই ধৈর্য ধারণ করুন, হয়তো কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমরা ডাক্তাররা আল্লাহ নই, বুঝতে পেরেছেন? সব কিছু আল্লাহর হাতে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এগুলো ডাক্তার, এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। আর এদিকে আদি আর মাহির আম্মু দুজনেই মাহির কেবিনে বসে বসে অপেক্ষা করতে লাগলো কখন মাহির জ্ঞান ফিরে আসবে। প্রায় 30 ঘন্টা পর মাহির জ্ঞান ফিরে আসলো। মাহির জ্ঞান ফিরে আসতেই আদি তার সামনে গেল, তার হাত দুটো ধরে বলতে লাগলো, কেমন আছো তুমি? কিন্তু মাহি তখনও কোনো কথা বলতে পারছে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাই আদি আবারও মাহিকে বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। আমি বেঁচে থাকতে তোমার কোনো কিছুই হতে দেব না। মাহি আবারও চোখটা বন্ধ করে নেয়। এরপর দেখতে দেখতে প্রায় 15 দিনের মতো সময় চলে গেল। মাহি ইতিমধ্যে অনেকটাই সুস্থ, তবে কারো সঙ্গে কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। সেদিন আদির আব্বু মাহির সঙ্গে দেখা করতে আসলো। হাসপাতালে আছে। মাহি, এখন কি অবস্থা তোমার? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই ভালো আছে। আছে। আমি কি ডাক্তারের সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো? তোমাকে রিলিজ করার ব্যবস্থা করব? হ্যাঁ আঙ্কেল, সেটাই করুন। আমার আর এখানে থাকতে একদম ভালো লাগছে না, আমি বাড়ি ফিরে যেতে চাই। ব্যবস্থা করব? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি 2-3 দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবে। আমি এক্ষুনি ডাক্তারের সঙ্গে কথা বলবো। এই বলে আদির আব্বু ডক্টরের সঙ্গে কথা বলতে গেল এবং মাহিকে রিলিজ করার ব্যবস্থা করলো। তার 2 দিন পর মাহিকে হসপিটাল থেকে রিলিজ করা হয়। মাহিকে বাড়িতে নিয়ে আসার পর আদি প্রায় প্রতিদিনই মাহির সঙ্গে দেখা করতে যেত এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু আগে কখনোই সেভাবে মাহির সঙ্গে তেমন একটা কথা বলতে পারতো না, কারণ মাহির বেডরুম পর্যন্ত বাইরের কোনো মানুষ যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আর মাহি যখন ড্রয়িং রুমে আসতো তখন বোরকা পরে আদির সঙ্গে দেখা করত, তাও প্রতিদিন দেখা করতো না, 3-4 দিন পর পর একবার দেখা করত। এদিকে আদি আবার এইসব কিছু মেনে নিতে পারছিল না, তাই সে সেদিন মাহির আম্মুর সঙ্গে সরাসরি কথা বলে। দেখুন আন্টি, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু আপনার মেয়ে দেখুন আমাকে একদম পাত্তাই দিচ্ছে না। প্লিজ আপনি একটু আপনার মেয়ের সঙ্গে কথা বলুন না। দেখো বাবা, আমি এ ব্যাপারে তোমাকে তেমন একটা সহযোগিতা করতে পারবো না, কারণ আমার মেয়েটা অনেক বছর আগে একজন মানুষকে খুব ভালোবাসতো। সেই মানুষটা আমার মেয়েকে খুব খারাপভাবে ঠকিয়েছে, আর তখন থেকেই আমার মেয়েটা এমন হয়ে গেছে। কি বলেন আন্টি? মাহির মতো একটা মেয়েকে কেউ এভাবে ঠকাতে পারে? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। যাই হোক আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে ওর সঙ্গে একটু সরাসরি কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে তুমি কিন্তু কখনো বলবে না আমি তোমাকে ওর রুম পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়েছি, তাহলে কিন্তু ও আমার সঙ্গে রাগারাগি করবে। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কখনোই ওকে আপনার ব্যাপারে কিছু বলবো না। এই বলে আদি তখন সেখান থেকে সোজা মাহির রুমের ভিতরে চলে আসে। মাহি তখন বিছানার উপর বসে বসে একটা গল্পের বই পড়ছিল। আদি এভাবে দরজায় নক করা ছাড়াই তার রুমের ভিতরে প্রবেশ করবে এটা সে কল্পনাও করেনি, তাহলে হয়তো সে তখনও নিজেকে ঢেকে রাখতো। মাহি আদিকে দেখা মাত্রই হকচকিয়ে উঠল, কোন রকমে অন্যটা নিয়ে নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করছিল। তখনই আদি মাহির হাত ধরে ফেলে আর বলতে লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তোমাকে দান করেছে। ইউ জাস্ট শ্যাট আপ। আপনি আমার রুমে প্রবেশ করলেন কিভাবে? এক্ষুনি রুম থেকে বের হয়ে যান। আমি তো একদমই এখান থেকে যাচ্ছি না ম্যাডাম, আর আমি এখান থেকে যাওয়ার জন্য এই রুমের ভিতর প্রবেশ করিনি। আমি তো আমার ভালোবাসার মানুষটাকে 2 চোখ ভরে দেখার জন্য এখানে এসেছি। আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করতে 2বার চিন্তা করব না, তাই শেষবারের মতো বলছি আপনি এখান থেকে চলে যান, তা না হলে খুব খারাপ হবে কিন্তু। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তাতে আমার কিছুই যায় আসে না।
এতদিন তো শুধু তোমার প্রেমে পাগল ছিলাম, এখন তার উপর যদি কিছু থাকে তাহলে আমি সেটাই হব। কারণ এতদিন আমি তোমার সম্পূর্ণ চেহারাটা দেখতে পাইনি, আর আজ সেটা দেখতে পেয়েছি। আর আজ আমি আবারও নতুন করে তোমার প্রেমে পড়েছি। এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে, এখনই রুম থেকে বের হন বলছি। আম্মু, ওই আম্মু লোকটা আমার রুমের ভেতরে আসলো কি করে? এই কথা বলে মাহি তার আম্মুকে চিৎকার দিয়ে ডাকতে লাগলো, কিন্তু তার আম্মু কোনো সারা শব্দই করলো না, কারণ তিনি যদি এখন কথা বলে তাহলে মাহি তার সমস্ত রাগ তার আম্মুর উপর দেখাবে। তখনই পাশ থেকে আদি মাহিকে বলতে লাগলো, দেখো আন্টি কি কথা বলে, কোনো লাভ নেই, কারণ আন্টি আমাকে এখানে আসতে নিষেধ করেছিল। আমি আন্টির চোখ ফাঁকি দিয়ে এখান পর্যন্ত চলে এসেছি। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। যেখানে আমার আম্মু আপনাকে নিষেধ করেছে আমার রুমে আসতে, সেখানে আপনি আমার আম্মুর নিষেধ অমান্য করে আমার রুমে চলে এসেছেন, তারপর আবার সেটা বড় মুখ করে বলছেন। আপনার কি একটুও লজ্জা করছে না? না, করছে না, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে দেখতে এসেছি, আর ভালোবাসার মানুষটাকে দেখতে কখনোই লজ্জা করে না। এদিকে আদির এসব কথা শুনে মাহির আগে ফুসফুস করছিল, কিন্তু আদি সেসব কিছুর একদম তোয়াক্কাই করলো না। অপরদিকে আদি নিজের হাত থেকে একটা আংটি খুলে সেটা মাহির হাতে পরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তখনই মাহির ঠাস করে আদির গালে একটা চড় বসিয়ে দেয়, যেটার জন্য আদি একদমই প্রস্তুত ছিল না। কিন্তু তারপরেও আদি মাহি যে কোনো কথাই বলে না। আর তখনই মাহি আবারও রেগে গিয়ে আদিকে বলতে থাকে, মানুষ কতটা নির্লজ্জ হতে পারে এটা আপনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান বলছি। ভালোবাসার মানুষের হাতের স্পর্শ পেতে ভালোই লাগে, চট দিয়ে হোক, তাও তো তুমি আমাকে স্পর্শ করেছো, আমার তাতেই চলবে। তারপরও আমার তোমাকেই লাগবে। এই বলে আদি মাহির হাতটা টেনে নিয়ে জোর করেই মাহির হাতে নিজের আংটিটা পরিয়ে দিল। এদিকে মাহির আগে ফুসফুস করতে করতে আংটিটা নিজের হাত থেকে খুলে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল। আদি তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। তারপর চলে গেল প্রায় 1 সপ্তাহ। আদি আর মাহিদের বাড়িতে আসে না। মাহি অনেকটাই চিন্তিত হয়ে পড়লো, তাই সে আদির আব্বুর নাম্বারে ফোন দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আপনাদের দোয়ায় ভালোই আছি। আদি কোথায়? আদি কয়েকদিন ধরে আমাদের বাড়িতে আসছে না কেন? বাইরে চলে গেছে কেন? তুমি কিছু জানো না? না আঙ্কেল, আমি তো এই ব্যাপারে কোনো কিছুই জানি না। তাছাড়া আগে কিংবা আপনারা কেউ তো আমাকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি, তাহলে আমি জানবো কি করে? তুমি কিছু জানো না? ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আদি হয়তো তোমাকে আঙ্কেল, আগের কোনো ফোন নাম্বার আপনার কাছে আছে? দিয়েছে। না, তার বর্তমানে কোনো ফোন নাম্বার আমার কাছে নেই। তাছাড়া সে এখান থেকে চলে যাওয়ার পর আর আমাদের সাথে কোনো যোগাযোগ করছে কি বলেন? সে কোন দেশে বা কোথায় গেছে এ ব্যাপারে কিছু জানেন? না। সে এ ব্যাপারে তেমন কিছু বলে যায়নি, শুধু বলেছে এই দেশে থাকতে তার আর ভালো লাগছে না, তার দম বন্ধ হয়ে আসছে, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। তারপর আর আমরা তাকে তেমন কিছু জিজ্ঞেস করিনি, তাকে দেখে খুব ডিফারেন্ট মনে হচ্ছিল। মাহি তখন আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল। আর মনে মনে ভাবতে লাগলো আদি কোথায় যেতে পারে, আর কেনই বা চলে গেছে। তবে কি সেদিনকার সেই আচরণের জন্য? মাহি মনে মনে অনুতপ্ত হতে লাগলো, কিন্তু সে আদির কাছে ক্ষমা চাইবে কিভাবে, আর তার সঙ্গে কথাই বা বলবে কিভাবে, সে চিন্তাই করতে লাগলো। তখনই হঠাৎ তার ফেসবুকের কথা মনে পড়লো, তাই সে আদির নাম লিখে ফেসবুকে বেশ কয়েকবার সার্চ করলো। অনেকবার চেষ্টা করার পর সফল হলো এবং আদির ফেসবুক আইডি খুঁজে পেল। সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। প্রায় 1 ঘন্টা পর ছোট্ট একটা মেসেজ আসলো। কে আপনি? এভাবে আমাকে কল দিয়ে বিরক্ত করছেন কেন? আদি প্লিজ কলটা রিসিভ করো, আমি মাহি তোমার সঙ্গে কথা বলতে চাই। মেসেজটা দেখে আদির মনে যেন আশার আলো সঞ্চয় হলো। সে সঙ্গে সঙ্গেই মেসেজের রিপ্লাই করলো। কি বলবে তুমি? তোমার তো যা বলার বলেই দিয়েছো, তাহলে এখন আর বলার বাকি কি আছে? আদি প্লিজ তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর আমার কথাটা শোনার চেষ্টা করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে যখন আমি আমার ভালোবাসার কথা বলেছিলাম তখন শুনেছিলে তুমি আমার কথা? 6টা মাস তোমার পিছনে ঘুরঘুর করে ঘুরেছি, তুমি আমাকে রাস্তার কুকুরের সমান মূল্য দাওনি। আদি যা হয়েছে সব ভুলে যাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। এখন আর আমাকে বুঝতে হবে না, আমি তোমার থেকে অনেক দূরে চলে এসেছি, আর কখনোই তোমার সামনে গিয়ে দাঁড়াবো না। কখনোই আমার জন্য তোমাকে ডিস্টার্ব ফিল করতে হবে না। প্লিজ এসব কথা বলা বন্ধ করো, আমাকে ছেড়ে গিয়ে দূরে থাকতে কি তোমার একটুও কষ্ট হচ্ছে না? হলে হোক, তাতে তো তোমার কিছু যায় আসে না।
কারণ তুমি তো আমাকে ভালোবাসো না। আমার কষ্ট তো তোমার কখনো হয়ে গায়ে লাগবে না। আদি, অনেক হয়েছে, এবার বন্ধ করো। তুমি কালকেই বাংলাদেশে ফিরে আসো। কেন ফিরে আসবো? কার জন্য ফিরে আসবো? বাংলাদেশে আমার কে আছে যে তার জন্য আমাকে ফিরে আসতে হবে? তুমি না আমায় ভালোবাসো? আমার জন্য ফিরে আসো। তুমি হাসালে আমায়। আমি তোমায় ভালোবাসতাম, কিন্তু তুমি আমায় ভালোবাসোনি। আমি তোমাকে নিজের জীবনের চাইতেও অনেক বেশি মূল্য দিতাম, কিন্তু তুমি আমাকে 2 পয়সার মূল্য দাওনি। তাহলে এখন আর কি বাকি আছে বলো আমাকে? আদি, সত্যি এটাই যে একটা সময় তোমাকে আমি ভালোবাসতাম না, আর ভালোবাসার মতো সম্পর্কগুলোতে নিজেকে জড়াতে চাইতাম না, কারণ তুমি আমার অতীত সম্পর্কে জানো না। আমি তোমার অতীত সম্পর্কে সব কিছুই জানি। আমি সব কিছুই শুনেছি। আর যেদিন থেকে শুনেছি সেদিন থেকেই তোমার প্রতি আমার ভালোবাসা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু তুমি সেটার মর্যাদা দিতে পারোনি। তার মানে তুমি আমার সম্পর্কে সব কিছু জানো? হ্যাঁ, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। তোমার সঙ্গে কি হয়েছে আর কি হতে চলেছিল সেই সব কিছুই জানি। আর জেনে শুনে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তাহলে ভালোবাসার মানুষটাকে ফেলে রেখে চলে গেলে কেন? ভালোবাসার মানুষের জন্য বুঝি একটুও মায়া হয় না? হয়তো, কিন্তু কি করব, সে তো আর আমায় ভালোবাসে না। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে এভাবে আমাকে অবহেলা করতে পারতো না, এভাবে আমার ভালোবাসাকে অবমূল্যায়ন করতে পারতো না। তুমি এখন আবার ফিরে আসো, সে তোমাকে খুব ভালোবাসবে। না, আমি আর ফিরে যেতে চাই না। আমি আবারও সেই অতীতের সম্মুখীন হতে চাই না, যে অতীত আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে আমি সব কিছু ছেড়ে এত দূরে চলে আসতে বাধ্য হয়েছি। তার মানে কি আমি এটাই বুঝে নিব তুমি এতদিন যা কিছু বলেছো আর যা কিছু করেছো সব কিছুই আমার বোঝার ভুল ছিল? তুমি আসলে আমাকে মন থেকে কখনো ভালোই বাসোনি? সে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই ভাবতে পারো। এই ব্যাপারে আমি তোমাকে কোনো কিছুই বলবো না। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে কিংবা এখনো ভালোবাসো, তাহলে আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আমার সামনে তোমাকে দেখতে চাই। আর যদি 24 ঘন্টার পর 24 সেকেন্ড সময় পার হয়, তাহলে তুমি আমার মৃত্যুর খবরটা শোনার জন্য প্রস্তুত থেকো, কারণ দ্বিতীয়বার কাউকে ভালোবেসেছি আর ঠকতে চাই না। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে মাহি ফোনটা কেটে দিল। পরের দিন সকালবেলা 11টার দিকে ঘুম থেকে উঠে মাহি আর যখনই কলিং বেলের আওয়াজ শুনতে পায়, তার আম্মু নিজের রুমে বসে কোন একটা কাজ করছিল। তাই তার আম্মু মাহিকে বলল দরজা খুলে দিতে। মাহি দরজা খুলতেই যেটা দেখতে পায় সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না। সারপ্রাইজ মাই ডিয়ার। আদি, তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসলে? আমার ভালোবাসার মানুষটা আমায় ডেকেছে, আর আমি কি না এসে থাকতে পারি? তুমি যখন আমার ফোনটা কেটে দিয়েছো তখনই আমি ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করি, আর তখনই বাংলাদেশে রওনা দিই। সত্যি তুমি আমায় এতটা ভালোবাসো? আর সারা জীবন এইভাবে ভালোবেসে যেতে পারবে তো? কথাটা বলতেই আদি মাহিকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল, আর তারপর বলতে লাগলো, হ্যাঁ জান পাখি, আমি তোমায় এতটাই ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে পারি। আমার এই দেহে যতদিনই প্রাণ আছে ততদিনই আমি তোমার। মাহিও তখন আদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তোমাকে ছাড়া আমি সত্যিই বেঁচে থাকতে পারবো না। তুমি দ্বিতীয়বার আমাকে বিচ্ছেদের যন্ত্রণা দিও না। কখনোই না পাগলি। আমি তোমাকে ভালোবেসেছি বিচ্ছেদের যন্ত্রণা দেওয়ার জন্য নয়। আমি তোমায় ভালোবেসে সারা জীবন তোমার পাশে থাকার জন্য। মাহিও তখন আদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে। এরপর আদি মাহির সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে। এদিকে মাহির আম্মু আদি এসেছে এ খবর শুনে আদির জন্য পছন্দের নাস্তা বানিয়ে নিয়ে আসে। তারপর আদি আর মাহি দুজনে একসঙ্গে বসে নাস্তা খায়। খাওয়া দাওয়া শেষ হলে তারপর আদি নিজের বাড়িতে ফিরে আসে। আদির আম্মু আদিকে দেখে অনেকটাই অবাক হয় আর বলতে থাকে, কি ব্যাপার বাবা, তুই এই কয়দিন কোথায় ছিলি আর এখন কোথা থেকে আসলি? ওসব কথা তোমাকে জানতে হবে না। শুধু তোমাকে একটা খুশির খবর জানাতে চাই। মাহি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি কথা বলছিস তো? সত্যি সত্যি মাহি তোকে বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ আম্মু, আমি একদম সত্য কথা বলছি। মাহি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর সেই জন্যই তো আমি আবারও ফিরে এসেছি। তা না হলে কি আর আমি ফিরে আসতাম নাকি? যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হলো। অবশেষে আমার ছেলের ভালোবাসা পরিপূর্ণতা পেতে চলেছে। আচ্ছা, তুই ওয়েট কর, আমি এক্ষুনি তোর আব্বুকে এই খবরটা দিয়ে আসি। এই বলে আদির আম্মু তখনই আদির আব্বুর কাছে চলে গেল আর তারপর বলতে লাগলো, শোনো, মাহি নাকি আদিকে বিয়ে করতে রাজি হয়েছে। ওমা, তাই নাকি? তাহলে তো খুব। হ্যাঁ, এক্ষুনি আদি আমাকে খবর দিল। তাহলে কি আদি চলে এসেছে?
হ্যাঁ, আদি একটু আগেই চলে এসেছে আর ওর কাছে তো এই খবরটা শুনতে পেলাম। এদিকে আদির খুশি দেখার মতো ছিল, যেন সে 7 রাজার ধন হাতে পেতে চলেছে। আর হবেই না বা, আর হবেই বা না কেন এত খুশি? কারণ প্রত্যেকটা ছেলেরই তো স্বপ্ন থাকে তার ভালোবাসার মানুষটাকে নিজে করে পাওয়া, তার ভালোবাসার মানুষটার বুকে মাথা রেখে শুয়ে থাকা, তার ভালোবাসার মানুষটার বুকে শুয়ে থেকে হাজারটা স্বপ্ন দেখা। আদি তো সেরকমই একজন। পরের দিন বিকেল বেলা আদি তার আব্বুর সঙ্গে কথা বলতে গেল। আব্বু, তুমি মাহির আম্মুর সঙ্গে কথা বলো আর আমাদের বিয়ের ডেট ফিক্সড করো। যত দ্রুত সম্ভব মাহিকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি যত দ্রুত সম্ভব মাহির আম্মুর সঙ্গে কথা বলবো এবং মাহিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। ঠিক 2 দিন পর আদির আব্বু মাহির আম্মুর সঙ্গে তাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলতে চায় এবং তাদের দুই পরিবারের সম্মতিতে 1 সপ্তাহের মধ্যেই আদি আর মাহির বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। আজ মাহিকে আদিদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাহি বেডরুমে বসে আদির জন্য অপেক্ষা করছে। রাত তখন 11টার কাছাকাছি। আদি রুমে চলে এসেছে। আদি রুমে এসে দরজাটা বন্ধ করতেই মাহি বিছানা থেকে নেমে গিয়ে আদিকে সালাম করতে চাইছিল। তখনই আদি মাহিকে টান দিয়ে বলতে লাগলো, আরে এটা তুমি কি করছো? তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি কেন আমার পা স্পর্শ করতে যাবে? তুমি তো সব সময় আমার বুকে থাকবে, আমি তোমাকে আমার মহারানী বানিয়ে রাখবো। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা তো একটা রিচুয়াল, এটা তো মানতেই হবে। আমি কোনো রিচুয়াল মানি না, আমি শুধু ভালোবাসতে জানি আর ভালোবাসায় ভালো রাখতে পারি। উফ রে, আমার প্রেমিক, সব কিছুই বুঝলাম, কিন্তু রিচুয়াল তো মানতে হবে। তাছাড়া তুমি আমার স্বামী, আমি তোমার পা স্পর্শ করতেই পারি। এ বলে আদি মাহিকে বাধা প্রদান করলেও মাহি আদির বাধা মানল না। সে জোর করেই আদিকে সালাম করলো। তারপর ড্রেসিং টেবিলের উপরে রাখা দুধের গ্লাসটা মাহি আদির দিকে এগিয়ে দিল। আদি মাহির হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে বলতে লাগলো, এটা আবার কেন? এটা দিয়ে কি হবে? এটাও একটা রিচুয়াল, এটা খেয়ে নাও। ও তাই নাকি ম্যাডাম? কিন্তু আমার এটা লাগবে না, এমনিতেই আমি পাওয়ারফুল আছি। এই কথা বলে আদি দুধের গ্লাসটা সাইডে রেখে দিল আর তখনই মাহিকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। এটা দেখে মাহি আদিকে বলতে লাগলো, আরে কি করছো তুমি? কেন, আমি কি করছি তুমি সেটা দেখতে পাচ্ছ না নাকি? যাও আগে ফ্রেশ হয়ে আসো, আমার সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়বে, তারপর যা করার করবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি। এই বলে আদি ওয়াশরুম থেকে উঁচু করে এসে তারপর দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। মাহি জায়নামাজটা গুছিয়ে রাখতে যাবে, তখনই আদি মাহির হাত থেকে জায়নামাজটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয় আর তারপরেই মাহিকে পাজা কোলে তুলে নিয়ে বলতে থাকে, ম্যাডাম, এখন আর 1 সেকেন্ডের সময় নষ্ট করা যাবে না। এত প্রচেষ্টার পর আমি আপনাকে পেয়েছি, এখন আমার ভালোবাসা আমি সুদে আসলে গুনে নেব। সেটা ঠিক আছে, কিন্তু এত অধৈর্য হওয়ার কি আছে? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তোমার কাছেই থাকছি। আদি মাহিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বিছানার উপর শুয়ে দিল আর সে মাহির বুকের উপর শুয়ে পড়ল। আদি মাহির 2 ঠোঁটে নিজের হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করতে লাগলো। আদির ছোঁয়া পেয়ে মাহি কেঁপে উঠল। এটা দেখে আদি মাহিকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে কেঁপে উঠছো কেন? জানি না, আমার কেমন যেন অন্যরকম একটা ফিল হচ্ছে। এটাই ভালোবাসার স্পর্শ। এই বলে আদি মাহির ঠোঁটে, ঘাড়ে, গলায় কিস করতে লাগলো। স্পর্শকাতর জায়গাগুলোতে আদির স্পর্শ পেয়ে মাহির নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সারা ঘরে শুধু মাহির নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মাহির এমন অবস্থা দেখে আদি ভালোবাসার গতিবেগ আরো বাড়িয়ে দিল। সে মাহির সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। মাহি নিজেকে আর ধরে রাখতে পারছিল না। সে নিজেও আদির সঙ্গে রেসপন্স করতে শুরু করলো। তাই তাদের দুজনের ভালোবাসার চূড়ান্ত সীমানায় পৌঁছে যেতে খুব একটা সময় লাগলো না। আদি মাহিকে নিয়ে ভালোবাসার নতুন সাগরে হারিয়ে গেল। তবে মাহি এই প্রথমবার কোনো পুরুষাঙ্গের ছোঁয়া পেল, তাই তার একটু কষ্ট হচ্ছিল। সে কোকাতে শুরু করলো আর বলতে লাগলো, কি করছো তুমি? প্লিজ আমাকে ছেড়ে দাও। আজ কি করছো তুমি? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে। প্লিজ জান, আর একটু ধৈর্য ধরো, এই তো হয়ে যাচ্ছে। জান, আমি আর পারছি না, খুব ব্যথা করছে, প্লিজ ছেড়ে দাও। আর একটু জান, এই তো হয়ে গেছে। লুব্রিকেন্ট লাগিয়েছিল, তাও এত ব্যথা কেন করছে? এই কথা বলে আদি নিজের কাজ করতে লাগলো আর এদিকে মাহি ব্যথায় কুকড়াচ্ছে। সেদিকে আদির কোনো লক্ষ্য নেই। সে নিজের কাজে নিজেই করে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর নিজের মনস্কামনা পূর্ণ হলে আদি মাহিকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল আর তারপর বলতে লাগলো, সত্যি জান, অনেক মজা পেয়েছি। হ্যাঁ, এটা তুমি পাবে। আর এদিকে আমার অবস্থা একদম নাজেহাল, এটা তো তোমার খেয়ালই নেই। কি করব জান, তুমি জিনিসটা এরকম, তোমার উপর যদি কেউ একবার আসক্ত হতে পারে, তারপর সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা
খুব কষ্টকর। যাও এবার ফ্রেশ হয়ে আসো, ফজরের আজান দিয়ে দিয়েছে, এখন নামাজ পড়তে হবে। একদিন নামাজ না পড়লে কিছু হবে না। তুমি এখন আমার বুকের উপর শুয়ে থাকবে, একদম এখান থেকে নড়বে না। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদম ফালতু কথা বলবে না, তাহলে কিন্তু তোমার কপালে খারাপ আছে বলে দিলাম। চুপচাপ বিছানা থেকে ওঠো আর ফ্রেশ হয়ে আসো। এই কথা বলতে বলতে মাহি বিছানা থেকে উঠে আলমারি থেকে নিজের কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে কোনো কথা না শুনে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। মাহি ফ্রেশ হয়ে এসে দেখে আদি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, তাই সে আবারও আদিকে ডাকতে শুরু করলো। এই আদি, কি হলো? তুমি এখনো বিছানায় শুয়ে ঘুমাচ্ছ কেন? আমি সে কখন তোমাকে বলে গেলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসার জন্য, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আরে তোমাকে তো বললাম আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুম থেকে উঠতে পারবো না, আমাকে ঘুমাতে দাও প্লিজ, আমায় বিরক্ত করো না। এই বলে আদি আবারও মুখের উপর বালিশ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু মাহি তাকে সেটা করতে দিল না। মাহি তাকে টানতে টানতে বিছানা থেকে নামিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দিল। আর তারপর আদি বাধ্য হয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপরেই মাহি আদিকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। ফজরের নামাজ শেষ করে মাহি আদিকে বলতে লাগলো। চলো আমাকে নিয়ে এখন একটু বাইরে বের হবে। আমি প্রতিদিনই ফজরের নামাজ শেষ করে 10 মিনিট বাইরে হাঁটাহাঁটি করি, আর তারপর নিজে সমস্ত কাজ করি। হায় আল্লাহ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন আবার তোমাকে নিয়ে বাইরে যেতে হবে? আমি এটা করতে পারবো না, আমাকে প্লিজ ছেড়ে দাও। বললাম তো আমি তোমার কোনো কথাই শুনবো না, কারণ তখন আমি তোমাকে বারবার না করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন আমার হাঁটতেও কষ্ট হচ্ছে, তাই এখন আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি বোরকাটা পরে এক্ষুনি আসছি। তাই বলে মাহি আলমারি থেকে বোরকা বের করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বোরকা পরতে লাগলো। তখনই পিছন থেকে দাঁড়িয়ে থেকে আদি মাহিকে বলতে লাগলো। আরে এই তো বললে তুমি একটু হাঁটতে যাবে, তাহলে এখন আবার তোমাকে বোরকা কেন পরতে হবে? কেন বোরকা পরতে হবে সেটা তুমি জানো না নাকি? নাকি জেনেও না জানার ভান করছো? তুমি তো খুব ভালো করে জানো যে আমি বোরকা না পরে কখনোই কোথাও বের হই না। আর এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুরবাড়িতে থাকছি, তাও এই সব কিছু আমাকে আরো ভালোভাবে মেনটেন করতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে চলো তাহলে। এই কথা বলে আদি আর মাহি দুজনে হাত ধরাধরি করে বাসা থেকে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারা দুজন বাসায় ফিরে আসে। বাসায় এসেই মাহি আদিকে বলতে থাকে। কিচেন রুমটা কোন দিকে আমাকে দেখিয়ে দাও, আমি সবার জন্য সকালের নাস্তাটা তৈরি করে নিব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার বউ, তুমি এই বাড়ির কাজের মেয়ে নও যে তোমাকে রান্না করতে হবে। বাড়িতে রান্না বান্না করার জন্য অনেক মানুষ আছে, তুমি শুধু আমায় ভালোবাসা আর আদর দেবে। তোমার যা প্রয়োজন সব কিছুই তুমি পাবে, কিন্তু আমি এই বাড়ির বউ, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আর আমার কাছে সবচাইতে আগে আমার দায়িত্ব, আর তারপর সব কিছু। তার মানে তুমি আমাকে এটা বলতে চাইছো যে আমি তোমার কেউ হই না, আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? ওমা, আমি সেটা কখন তোমাকে বললাম? আমি তো শুধু এটা বললাম যে আমি এই বাড়ির বউ, সবার প্রতি আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, তো সবার প্রতি তোমার দায়িত্ব আছে, শুধু আমি ছাড়া। তুমি এত প্যাচ করো কেন? কারণ আমার বউ শুধু সারাদিন আমাকে আবারও আর ভালোবাসা দেবে, আর অন্য কোনো কাজ নেই। বুঝতে পেরেছো মাই ডিয়ার? এখন চলো আমার সঙ্গে। এই বলে আদি মাহিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমের ভিতর নিয়ে চলে আসলো। রুমে এসেই আদি মাহিকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল আর আবারও ঘুমিয়ে পড়ল। সকাল তখন আনুমানিক 10টার মতো বাজে। রুমের দরজায় কেউ একজন নক করছিল, তাই মাহি বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পেল তার শাশুড়ি মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মাকে দেখে মাহি কিছুটা লজ্জায় পড়ে গেল, আর তারপর বলতে লাগলো। আম্মু, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আপনার ছেলে আমাকে নাস্তা বানাতে যেতে দেয়নি। কোনো ব্যাপার না বৌমা, এই বাড়িতে কাজ করার জন্য অনেক মানুষ আছে, সবাই মিলে কাজ করে নিতে পারবে। তুমি শুধু আমার পাগল ছেলেটার খেয়াল রেখো, তাহলেই হবে। না মানে হ্যাঁ আম্মু, ঠিক আছে। আজকে ঘুম থেকে ডেকে তোলো, আমি নাস্তা রেডি করছি, সবাই খাবে, এসো। এই বলে আদির আম্মু সেখান থেকে চলে গেল। আর এদিকে মাহি আদিকে ঘুম থেকে ডেকে তুললে, আর তারপর সবার সঙ্গে নাস্তা করতে নাস্তার টেবিলে চলে গেল। নাস্তা করতে করতে হঠাৎ করে আদির আম্মু মাহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখো বৌমা, আমি কিন্তু লুকোচুরি করে কথা বলা একদম পছন্দ করি না, তাই তোমাকে সামনাসামনি বলে দিচ্ছি, আমার কিন্তু নাতি চাই। তোমাদের দুজনেই যথেষ্ট বয়স হয়েছে, তাই কিন্তু আমাকে এটা যেন শুনতে না হয়, আমরা সময় নিতে চাই। শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনে মাহি কিছুটা লজ্জায় পড়ে গেল। সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে।
তার পাশে চেয়ারে বসা ছিল আদি। তখনই তার পায়ে খামচি দিয়ে ইশারায় বলতে থাকে। ম্যাডাম, আমি কিন্তু লাইসেন্স পেয়ে গেছি। মাহি তখন আর কোনো কথা না বলে খাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকে। তখনই পাশ থেকে আদির আব্বু মাহিকে বলে। লজ্জা পাওয়ার কিছু নেই বউ, বর্তমানে সমাজে সবাই বন্ধুর মতো, সবার সাথে বন্ধুর মতো আচরণ করতে হয়। আমরা তোমার মা বাবার সঙ্গে যদি ফ্রি না হয়ে কথা বলতে পারি। তারপরেও মাহি কোনো উত্তর দিল না, চুপচাপ নাস্তা শেষ করে রুমে চলে আসলো। সেদিন বিকেলে তাদের বাড়িতে রিসেপশনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হতে রাত 11টার মতো বেজে গেল। মাহি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আদি রুমে চলে আসে। আদি রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে সোজা মাহির কাছে চলে আসে। মাহির দুই গালে তার হাত রেখে বলতে থাকে। আজ কিন্তু সারা রাত আদর করব। এই না, একদমই না, এমনিতেই কাল অনেক হয়েছে। এসব কথা বললে তো হবে না সোনা। আম্মুকে বললো তুমি শুনতে পাওনি? হ্যাঁ, তো কি হয়েছে? তার জন্য তো আমার তোমাকে আদর করতে হবে। আমি যদি তোমাকে আদর না করি তাহলে তো এটা সম্ভব হবে না। তাই বলে সারা রাত? হ্যাঁ, আমার বউকে আমি সারা রাত আদর করব, মন চাইলে সারা দিনও আদর করব। এতে তো তোমার সমস্যা হওয়ার কোনো কথা নয়। এ কথা বলতে বলতেই আদি মাহির শরীর থেকে সমস্ত কাপড় ছিনিয়ে নিতে শুরু করলো। মাহি নিজেকে ঢেকে রাখার বৃথা চেষ্টা করতে লাগলো। এটা দেখে আদি বলতে লাগলো। এখন আর নিজেকে দেখে রেখে কি লাভ হবে ম্যাডাম? আমি তো তোমার সব দেখেই নিয়েছি। এই যা, আমার বুঝি লজ্জা করে না? না ম্যাডাম, আমার কাছে তোমার কোনো লজ্জা নেই। তুমি আমার বউ আর আমি তোমার হাজবেন্ড। আমার কাছে লজ্জা করলে চলবে? তোমার সমস্ত লজ্জা আমার কাছেই বিসর্জন দিতে হবে। এই বলে আদি মাহিকে আবারও নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসার স্পর্শ দিয়ে মাহিকে পরিপূর্ণ করে দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।